আসসালামু আলাইকুম ভাই। জি। আপনি এইবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থী হয়েছেন, আপনার কি উদ্দেশ্য এই প্রার্থী হওয়ার পিছনে? আচ্ছা, আপনারা জানেন যে আমরা একটা অভ্যুত্থান গিয়েছে হুম, এবং সেটাতে একটা বড় ধরনের আমাদের ছাত্র, শ্রমিক জনতার মানে অসংখ্য মানুষের শহীদি আত্মদানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী যে শাসন হুম। সেটার একটা উচ্ছেদ হয়েছে। আমরা মনে করি যে একটা ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ হয়েছে, একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ফলে একটা ডেমোক্রেটিক যে ট্রানজিশন, হুম। সেই ট্রানজিশনের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একটা জবাবদিহিতার জন্য এর জন্য। ফলে সেই জায়গা থেকে আমরা প্রথমত মনে করি যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। ফলে সেখান থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের আমরা দায়িত্বের মধ্যে। আপনি কি মনে করছেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? নির্বাচন সুষ্ঠু মানে ভোট দিতে পারে কিন্তু সুষ্ঠু না। আমাদের ব্যাখ্যা অনুযায়ী, কারণ ভোটারকে যে প্রভাবিত করা হয়, হুম। আমরা দেখছি এখানে ভোটারের ক্ষেত্রে কালো টাকার প্রভাব, প্রশাসনিক কারসাজি আছে, এখানে ধর্মের মানে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, এরকম নানা ধরনের কাজ করা হচ্ছে, যেগুলো কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অন্তরায় আমরা মনে করি। আপনি কি মনে করছেন যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে? অবশ্যই অবশ্যই আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। আপনি জানেন যে 2টা থেকে রাত 8টার মতো মাইকিং হওয়ার কথা, কিন্তু আচ্ছা। আমরা সকাল 10টা থেকে মাইকিং এখানে শুনছি আমরা। আচ্ছা। তাহলে যে মাইকিং হচ্ছে কিভাবে? আমি 22 তারিখ সকাল 7টা থেকে হাঁটছি আজকে পর্যন্ত। আজকে সকালে আমি 7টা হাঁটতে বেরিয়েছিলাম। 8টা পর্যন্ত প্রতিদিন হাঁটি। আমি একটা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা যারা টহল টিম, তাদের কোথাও আমি দেখি নাই যে তারা কোথাও এগুলো পর্যবেক্ষণ করছে বা তারা দেখছে। তাদের কিন্তু জিজ্ঞাসা করলে বলে যে অভিযোগ পেলে ব্যবস্থা। আপনি কি অভিযোগ করেছেন? আমরা অভিযোগ পাওয়ার ব্যবস্থা না, আমরা কিন্তু নির্বাচন কমিশনে বলেছি অভিযোগ পেলে কেন ব্যবস্থা পাবো? উনি তো মাঠে থাকবেন, আচ্ছা। উনি মাঠে থেকে উনি ব্যবস্থা নেবেন। অভিযোগ কেন জানাতে হবে? তাহলে ওনার দায়িত্বটা কি? আপনি নির্বাচিত হলে ভোটারদের জন্য মানে বিশেষ করে যে এলাকা ঢাকা 13 এই এলাকার ভোটারদের জন্য আপনার পরিকল্পনা কি? যে আপনি জানেন, আপনি হয়তো হাতে পেয়েছেন, আমাদের নির্বাচনী একটা ইশতেহার আছে, জি। যেখানে ঢাকা 13 আসন, আমাদের এখানে ভীষণ 13, অর্থাৎ আমাদের 13 দফা ইশতেহার আছে এখানে। 13 দফা। 13 দফা ইশতেহার, সেখানে আমরা নারী, শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ সহ যানজট সবটা মিলে আমাদের 13 দফা এখানে একটা প্যাকেজ আছে। আচ্ছা। যে প্যাকেজের মধ্যে, ইশতেহারের মধ্যে কিন্তু আমরা পুরো বিষয়টা দুই একটা যদি বলতেন। এখানে যেমন আমরা বলেছি যে এখানে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান, নানা যে সামাজিক প্রতিষ্ঠান আছে, আমরা বলেছি এগুলোকে দখলদার এবং চাঁদাবাজ মুক্ত করে একটা গণতান্ত্রিকভাবে এটাকে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। এবং একইভাবে এলাকার নারী, শিশু সকলের নিরাপত্তার জন্য এখানে মহল্লায় মহল্লায় আমরা একটা নাগরিক সবাইকে যুক্ত করে একটা নাগরিক কমিটি করে তাদের তত্ত্বাবধানে সেখানে একটা আমাদের মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। কিসের মনিটরিং? এটা হলো যে পাড়া মহল্লায় আমাদের ধরেন এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা। শান্তি শৃঙ্খলা রক্ষায়, নারী শিশুর নিরাপত্তায়, তার সাথে আপনি জানেন যে তাহলে বিষয়টা কি এটা হলো যে প্রশাসনের পাশাপাশি একটা প্যারালাল টিম গঠন করবেন হ্যাঁ, আপনি? প্রশাসনের পাশাপাশি আমরা মনে করি যে জনগণের অংশগ্রহণে একটা প্যারালাল টিম অংশগ্রহণ আমাদের জরুরি। তারা সহযোগিতা করবে প্রশাসনকে। সামাজিকভাবে একটা প্রতিরোধ থাকা, সামাজিকভাবে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এটাকে আমরা জরুরি মনে করি। আচ্ছা, কোনো দল ফ্যামিলি কার্ড দেবে প্রতিশ্রুতি দিয়েছে, কেউ নাগরিক কার্ড দেবে প্রতিশ্রুতি দিয়েছে। আপনার দল যে বাংলাদেশ সমাজসেবী দল, তাদের নাগরিকদের প্রতি এমন কোনো প্রতিশ্রুতি আছে? জি, আমরা বলেছি যে এখানে আমরা যদি নির্বাচিত হই, আমরা এখানে পরিষ্কার বলেছি যে আমরা প্রতিটা মহল্লায় এখানে সরকারিভাবে স্বাস্থ্য ক্লিনিক আমাদের হবে, সেটা করার আমরা উদ্যোগ নিব। একই সাথে আমাদের যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে নারীদের জন্য। আমরা জানেন যে এখানে আমাদের কর্মজীবী নারী না, সেটা না, আমি বলতেছি যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক নাগরিককে কোনো দল ফ্যামিলি কার্ড দেবে, কোনো দল নাগরিক কার্ড দেবে, তার বিনিময়ে তারা অনেকগুলো সুবিধা পাবে। আপনাদের দল থেকে এরকম কোনো কিছুর পরিকল্পনা রয়েছে? আমরা যেটা বলেছি, আমরা রেশনের দাবি বলেছি, সকলকে রেশনের আওতায় আনা, সকল নাগরিককে 60 বছর উপর যারা হবে তাদেরকে পেনশনের আওতায়। আমরা হাসিনার পেনশন না, আমরা বলছি এটা সরকারি দায়িত্বে পেনশন দেবে 60 বছর। বেসরকারি লোকদেরকেও? হ্যাঁ, সবাইকে, সকল নাগরিককে পেনশনের আওতায় আমরা নিয়ে আসা। এবং একই সাথে কর্মজীবী নারীদের জন্য এখানে ডরমেটরি এবং আমাদের বাচ্চা রাখার জন্য কর্মজীবী মায়েদের এখানে ডে কেয়ার সেন্টার। আপনি বললেন যে স্বাস্থ্য খাতে আপনারা কিছু পদক্ষেপ নেবেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রচুর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কিন্তু তাদের মধ্যে নিয়ম নীতির তোয়াক্কা বলতে গেলে নেই এবং অনেককে হয়রানি করছে। আপনারা নতুন করে যদি গড়ে তোলেন আরও কিছু, তার মধ্যে যদি এই অনিয়মই চলতে থাকে, সেটাকে কিভাবে আপনারা মোকাবিলা করবেন? অনিয়ম দুর্নীতি আমাদের তো এখানে একটা কর্মসূচি আছে, অনিয়ম দুর্নীতিটা অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা বলি সরকারিভাবে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যের দায়িত্ব এটা আমরা বলছি সম্পূর্ণ রাষ্ট্র এটা পরিচালনা, প্রত্যেকটা নাগরিকের এবং এটার জন্য কোনো ফি না, এটা রাষ্ট্রের দায়িত্ব।
আমি আচ্ছা। ট্যাক্স দিই, আমার দায়িত্ব শিক্ষা মানে একজন এনআইডি কার্ড হোল্ডার হোল্ডার সে তার হেল্থটা এমনি পাবে। হেলথ এমনিতে পাবে, সে বিনা পয়সায় পাবে, এবং তার জন্য প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। আমরা সেটা পাড়া ভিত্তিক বলেছি, ওয়ার্ড আচ্ছা, ভিত্তিক বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানগুলি চালানোর জন্য যে ইকোনমি প্রয়োজন সেটা কিভাবে আসবে? সেটা আসবে। আমরা মনে করি, আপনারা জানেন যে আমাদের কত 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমাদের তবে দেশের টাকা পাচার রোধ করা গেলে টাকা পাচার রোধ করা গেলে, এবং যে ব্যাংক ঋণ খেলাপি আছে, অবৈধ যে টাকা আছে, এবং আমরা ট্যাক্সের আওতায় আমরা জানি যে বিশাল একটা অংশ ট্যাক্সের আওতার বাইরে আছে, যারা ফাঁকি দিচ্ছে, হুম। সেগুলো কিন্তু আমরা রোধ করতে পারি। আমাদের কিন্তু মানে আমাদের সেই ইকোনমি আছে, আমাদের আচ্ছা। যে পরিমাণ জনগোষ্ঠী আছে, সম পরিমাণ জনগোষ্ঠীকে ওখানে পরিচালনা করার মতো কিন্তু আমাদের ইকোনমি আমাদের এই সয়েলে আছে। তাহলে আপনাদের প্রধানের মানে অনেকগুলির মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য খাতটাকে আপনারা খুব সিরিয়াসলি, শিক্ষা খাত, স্বাস্থ্য শিক্ষা খাতকে খুব শিক্ষা সিরিয়াসলি খাত, দেখছেন শিক্ষা আপনারা। খাত আমাদের। যে নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়া গেলে তারা নিজেরই অনেক দূরে এগিয়ে এবং যেতে একই পারবে। সাথে আমরা বলেছি, আপনারা জানেন যে এখানে যানজট নিরসনে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। হুম। আমরা বসিলা থেকে একদম আসাদ গেট পর্যন্ত এবং এদিকে শ্যামলী হয়ে রিং রোড পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলেছি। হুম। একই সাথে গাবতলী থেকে বেরিবাদ হয়ে এই রাস্তা দিয়ে একটা মেট্রো রেল অথবা মনোরেলের প্রস্তাব আমাদের আছে। আর এই যে আচ্ছা। লাখ লাখ আমাদের যে ব্যাটারি সেজি বাইক আছে, হুম। যেগুলো একটু অনিয়ন্ত্রিতভাবে চলছে, তাদের ব্যাপারে আমরা বলেছি একটা নীতিমালা করে লাইসেন্সের আওতায় এলাকা ভিত্তিক সংখ্যা নির্ধারণ করে তাদেরকে লাইসেন্সের আওতায় আমরা নিয়ে আসবো। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের আলাদা করে স্কুলের গাড়ি থাকতে হবে, আমাদের প্রাইভেট গাড়ির আধিক্যটা কমাতে হবে। আমরা সেটার প্রস্তাবনা আমাদের মধ্যে আছে, এটা আমাদের একটা। আর প্রতিটা মহল্লায় হুম। আমরা বলেছি খেলার মাঠ, শিশুদের জন্য ইনডোর বা পার্কের ব্যবস্থা থাকতে হবে। আর যে ভাসমান আমাদের হকাররা আছে, হুম। দোকানদাররা আছে, তাদেরকে বসার জন্য একটা প্রতিটা মহল্লা একটা নির্দিষ্ট জোন থাকবে, বাহ। যেখানে তারা বসবে। চমৎকার। এইভাবে আমাদের মানে টোটাল। এবং একই সাথে আমরা বেকার যারা আছে, আমরা বলেছি বেকার ভাতা দিতে হবে, হুম। এবং অন্তর্বর্তীকালীন সময় ওই যতদিন ভাতা পাবে, চাকরি না পাবে, হুম। ততদিন তাকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এবং এখানে আমাদের একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে, যাতে আমাদের বেকার সমস্যা যে 3.5 কোটি 4 কোটি বেকার আছে, সেটা যেন সমাধান করা যায়। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের ফলাফল যাই হোক সেটা মেনে নেওয়ার মতো অবস্থায় থাকবে কি? অবশ্যই আমরা নির্বাচন সুষ্ঠু এবং আবার যদি হয়, সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কখন মনে হবে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে? সেটা তো আমরা দেখবো, নির্বাচনের দিন নিশ্চয়ই পরিবেশ দেবো। নির্বাচন আগের পরিবেশ সম্পর্কে আপনাকে বললাম, এখানে টাকার খেলা চলছে, জি। এখানে মাদকের ছড়াছড়ি চলছে, নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, ধর্মের ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি প্রতিটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, কিন্তু এই ব্যাপারে আমাদের প্রশাসন মানে কোনো ধরনের তাদের উদ্যোগ আয়োজন নেই। আপনি যা বলছেন বর্তমানে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন চলছে দেখতে পাচ্ছেন, তারপরেও কি আপনি মনে করছেন নির্বাচন সুষ্ঠু হবে? ওই প্রেক্ষিতে দেখলে তো অবশ্যই প্রভাবিত করবে নির্বাচনকে। এইগুলো টাকার খেলা, ধর্মের খেলা, এগুলো মানুষকে তো প্রভাবিত করছে। তবে আপনি বলতে চাচ্ছেন যে এখনো সময় আছে এগুলো রোধ করার রোধ জন্য, করা যায়। দেখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যোগান্তরের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ।